মেহেরবানিতে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট কর্তৃক আয়োজিত উন্মুক্ত ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় কম্পারেটিভ স্টাডি অফ ইম্পর্টেন্ট ফলিক অ্যাসিড রেমেডিজ পার্ট 26। এ বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রাজা রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং আরো স্মরণ করি মুহতাসিমুল হানিমানকে। এবং আজ ক্লাসে হোমিওপ্যাথি ডক্টরস পয়েন্ট গ্রুপে যারা যুক্ত হয়েছেন সকলকেই সকালের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমিও এক প্রকার ভালো আছি। আমরা ইতিপূর্বে 25তম পর্ব আলোচনা করেছি। আজকে 26তম পর্বে সিপিয়া এবং সালফার, সিপিয়া এবং সালফার এই উভয় রেমেডির কম্পারেটিভ ডিসকাশন করব। সিপিয়া এবং সালফার এই উভয় মেডিসিনই, উভয় রেমেডি কিন্তু ফলিক অ্যাসিড। এখন এই উভয় গভীর ক্রিয়াশীল রেমেডির প্রভাস কে ছিলেন? সিপিয়া, এটা আমরা জানি, এটা কাটল ফিশ থেকে, ইনক অফ দ্য কাটল ফিশ, মিনারেল সোর্স। সমুদ্রে এক ধরনের মাছ আছে, তো এই মাছ তাদের যে পেটে এক ধরনের কালি থাকে, এটা কিন্তু প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করার জন্য নিজেকে এটা ছড়িয়ে দেয়। তো এটার ইতিহাস আমরা জানি। মুহতাসিমুল হানিমান ওনার বন্ধুকে মুখের ক্ষতের জন্য চিকিৎসা দিচ্ছিলেন, যে ঠোঁট ফাটা বা এটা ভালো হচ্ছিল কোনোভাবেই ভালো করতে পারতেছিলেন না। তো স্যামুয়েল হ্যানিম্যানের অবজারভেশন ছিল যে এই ক্ষত কেন ভালো হচ্ছে না। উনি সরাসরি ওনার বন্ধুর যে কর্মস্থল, সেই কর্মস্থলে গেছেন। তো উনি ছিলেন একজন আর্টিস্ট। শব্দ হচ্ছে কোথায় বুঝতেছি না, আলাদা। হ্যালো, মাইক্রোফোনটা আনমিউট করে দেন আপনার থেকে, তাহলে আর শব্দ আসবে না। এই শব্দটা কোথা থেকে হচ্ছে আমি বুঝতেছি না স্যার। সকলের মাইক্রোফোন ইয়া করে দেন, মিউট করে দেন আপনার কাছ থেকে। স্যার এখন ঠিক আছে, শুরু করেন। আচ্ছা, এটা আসলে আমার আইডি থেকেই মনে হচ্ছে আসতেছিল, কিন্তু কিভাবে আমি তো বুঝতেছি না। আমি তো হিস্ট্রি বলতেছিলাম, সিপিআর হিস্ট্রি। তো স্যামুয়েল হ্যানিম্যান ওনার বন্ধুর যে কর্মস্থল সেখানে গেছেন, এই মুখের ক্ষত কেন ভালো হয় না। তো উনি অবজারভেশনে যেটা দেখতে পেয়েছেন, যে যেই তুলি দিয়ে উনি
আর্ট করতেছেন। এই তুলি যখন শুকিয়ে যাচ্ছিল বারবার উনি জিভ দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছিলেন। তো এই অভ্যাসটা ওনার বন্ধুর ছিল। এখন ইতিহাস নিয়ে জানা গেছে যে উনি যেই কালি দিয়ে আর্ট করেন, ওনার শিল্পকার্য পরিচালনা করেন, এখন এই কালি কোথা থেকে আসছে, এর সোর্স কি? তখন জানা গেছে যে এই যে ক্যাটল ফিশ, সিপি আবিসেনালিস যে রেমেডি, ইনক অফ দ্য ক্যাটল ফিশ, এখান থেকে নেওয়া হয়েছে। তখন হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী মথসেমেল হ্যানিম্যান এখান থেকেই মূলত এই ক্যাটল ফিশের কালি থেকে সিপিয়া নামক যে রেমেডি এটা প্রস্তুত করেছেন। আমরা ইতিহাস কম বেশি সবাই জানি, তাই না? জানি কিনা? জি স্যার। জি জি, সংক্ষিপ্ত ইতিহাস বললাম আর কি। তো এই উভয় রেমেডি কিন্তু মথসেমেল হ্যানিম্যান প্রুফ করেছেন। পরবর্তীতে আরো অনেকেই এই উভয় রেমেডি প্রুফ করেছেন, বিশেষ করে সিপিয়া এবং সালফার। তো সালফারের হিস্ট্রি আমরা জানি। সালফারও মথসেমেল হ্যানিম্যান সম্ভবত 1817 সালে ম্যাথমেটিকা এটা পাবলিশ করেন। ম্যাথমেটিকা পিওরা শরিক রেমেডি আছে। এই শরিক রেমেডিগুলোর মধ্যে সালফার অন্যতম একটি রেমেডি। আপনারা প্রত্যেকে মিউট রাখবেন। তো গতকালের মতো আমি মনে হয় প্রত্যেককেই মিউট করে দিলে মনে ভালো হবে, তাই না? জি স্যার। জি, আমি তাহলে অপশনে গিয়ে মিউট এবং ভিডিওটা অলরেডি অফ করে দিয়েছি। এখন আসি টার্ন অন দেয়ার মাইক্রোফোন। বাস, এখন আর শব্দ আসে না, তাই না? একটু মেসেজ দেন তো, শব্দ আসার কথা না সম্ভবত। এরপর আলোচনা শেষ হয়ে গেলে আমি আপনাদের এই মাইক্রোফোনটা আবার ওপেন করে দিব, যেন কোশ্চেন করতে পারেন। একটু মেসেজ দেন। আপনারা আনমিউট করতে পারতেছেন না, একটু মেসেজ দেন প্লিজ। ওকে, ফাইন। জি, আপনাদের সকলের ভিডিও মাইক্রোফোন অফ করে দিয়েছি, যেন আমার আলোচনায় কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। বলতেছিলাম সালফারের সোর্স। তো সালফার এটা মিনারেল কিংডম থেকে এসছে। সালফার এসছে মিনারেল কিংডম থেকে। এটিও স্যামুয়েল হ্যানিম্যান প্রুফ করেছেন। এখন যখন এই উভয় রেমেডি, গভীর ক্রিয়াশীল রেমেডি সিপিয়া এবং সালফার যখন প্রুভিং হয়, প্রুভারদের মধ্যে কি কি ধরনের সিমটম পরিলক্ষিত হয়েছিল, অর্থাৎ পজিশনাল ফ্যাক্টরস আমরা যখন দেখব সিপিয়া এবং সালফারের এলমোস্ট্রং অর পজিশনাল ফ্যাক্টরস, তার কারণ ঘটিত যে বিষয়গুলো, কি কারণে সিপিয়া অসুস্থ হয় এবং সালফার এর পেশেন্টরা সালফারের রোগীতে পরিণত হয়, আমরা সেদিকে যাব। আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, এখন প্রায় 37 জন আছেন, ক্লাস শুরু হওয়া মাত্রই, অর্থাৎ আমরা 6:10 থেকে 15-এর মধ্যেই ক্লাস শুরু করবে। এখন বাজে অলরেডি 6:30। তো পার্টিসিপেন্ট যখন সময় থাকেন তখন আলোচনা করতে ভালো লাগে। এনিওয়ে, আমরা পজিশনাল ফ্যাক্টরস অ্যালফাবেটিক্যালি একটু ডিসকাস করতে চাই। আমরা এই থেকে নিব, এই থেকে অ্যাবর্শন। তো সিপিআর অ্যাবর্শন আমরা জানি যে সিপিআর রোগীদের ক্ষেত্রে অ্যাবর্শন হওয়ার হিস্ট্রি আমরা পাই। যখন সিপিআর পেশেন্টদের ক্ষেত্রে দেখব যে অ্যাবর্শনের হিস্ট্রি আছে, বিশেষ করে 5ম মাস থেকে 7ম মাস পর্যন্ত। তো সেক্ষেত্রে 5ম, 6ষ্ঠ এবং 7ম এই 3 মাসের মধ্যে যখন দেখব
যে অ্যাবর্শন হয়ে যায়, মিসক্যারেজ হয়ে যায়, সন্তান গর্ভে থাকে না, এই ক্ষেত্রে আমরা অন্তত একটা বার সিপিআর কথা শুনবো। আমরা এই থেকে কি পাইলাম? অ্যাবর্শন। সিপিআর রোগীদের ক্ষেত্রে এটা কেন হতে হয়? একাধিকবার যখন অ্যাবর্শন ঘটানো হয়, একাধিক সন্তান জন্মদান করেন, সন্তান প্রসব করেন, তো এক্সেসিভ সেক্সুয়াল ইন্টারকোর্স অথবা লিকোরিয়া, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এক্সারশন, সেই ক্ষেত্রে যখন দীর্ঘদিন এটা চলতে থাকে, যে 5 জন 7 জন 10 জন অনেকের আছে যে সন্তান সে প্রসব করে, আজ থেকে আরো 20 বছর আগে, এখন তো অধিকাংশ নারীরাই সন্তান কম নিতে চাই, কিন্তু আমাদের মায়েদের ক্ষেত্রে, দাদিদের ক্ষেত্রে, শাশুড়ির ক্ষেত্রে দেখেছি যে আজ থেকে 10 বছর 20 বছর আগে যে হিস্ট্রি। তো এমন নারীদের ক্ষেত্রে যে কায়িক পরিশ্রম করে এবং সন্তানকে স্তন্যপান করাতে হয়, ব্রেস্ট ফিডিং করাতে হয়, এবং এক্সেসিভ সেক্সুয়াল ইন্টারকোর্স, এই সমস্ত হিস্ট্রি থাকে, এবং ঠিকমতো সে আহার করতে পারে না, করতে এমনকি পুষ্টিকর যে খাবার আছে এগুলো সে ঠিকমতো পায় না, এর ফলে অ্যানিমিয়া দেখা দেয়। যখন এই অবস্থা তৈরি হবে তখন অ্যাবর্শন হওয়ার টেন্ডেন্সিও বেশি থাকবে। আর 5ম থেকে 7ম মাসের মধ্যে অ্যাবর্শন হয়ে গেলে, মিসক্যারেজ দেখা দিলে, এক্ষেত্রে সিপিয়া অন্যতম একটি রেমেডি। আমরা এই থেকে সালফারের অ্যাবিউজ অফ মার্কারি, অ্যাবিউজ অফ এক্সেসিভ অ্যালকোহল ড্রিঙ্কস, তাহলে অতিরিক্ত অ্যালকোহল মার্কারির অপব্যবহারজনিত কারণে যদি আমরা দেখি অসুস্থতার কোনো লক্ষণ, অথবা ওয়েদার চেঞ্জের ফলে, অ্যাটমসফেরিক চেঞ্জেস, এ থেকে অ্যাটমসফেরিক চেঞ্জেস, অ্যালকোহল অতিরিক্ত পরিমাণে সে পান করে, অথবা মার্কারি অপব্যবহারজনিত যে কারণ থাকে, এর ফলে অসুস্থ হলে আমরা সালফারকে চিন্তা করব। আমরা বি থেকে bearing down sensation after hard work or sexual excesses, sexual intercourse, সিপিআর রোগীদের ক্ষেত্রে আমরা দেখি যে সবসময়ের জন্য তাকে ব্যস্তগ্রস্ত থাকতে হয়, ব্যস্ত থাকে, বৈষয়িক যে বিষয়, ফিজিক্যাল এক্সারশনে সে ভালো থাকে, কিন্তু তার মধ্যে বেয়ারিং ডাউন সেন্সেশন থাকে কখন? অতিরিক্ত কঠিন পরিশ্রম করার পর, অতিরিক্ত সেক্সুয়াল ইন্টারকোর্সের পর, অথবা অনেকগুলো সন্তান প্রসবের পর, অথবা মিসক্যারেজের পর, অ্যাবর্শনের পর, যখন আমরা দেখব তার জরায়ু মনে হচ্ছে একেবারে সম্ভবত ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আপনার মেসেজ দিলে ভালো হবে, মেসেজ বেশি শোনা যায় না, তো মোবাইলে কল আসছিল যার ফলে আমি এর মধ্যে লাইনচ্যুত হয়ে গেছিলাম। যে এখন মনে হয় শুনতে পাচ্ছেন আপনারা? জি, আপনার মেসেজ দিলে হবে। আগে আসি আমরা তাহলে বেয়ারিং ডাউন সেন্সেশন, আমরা দেখি অতিরিক্ত কঠিন পরিশ্রম, কঠোর পরিশ্রম, এক্সেসিভ সেক্সুয়াল ইন্টারকোর্স, এর ফলে তার জরায়ু মনে হয় বের হয়ে আসবে, এবং একটা পা আরেকটা পায়ের সাথে ক্রসিং আকারে রাখে সিপিআর, যেন তার জরায়ু বের না হয়ে আসে। এমন অনুভূতি যদি কোনো পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখি, কোনো রমণীর ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমরা সিপিআর কথা আমরা চিন্তা করব। আমরা বি থেকে সালফারের পেশেন্টদের ক্ষেত্রে দেখি বেইদিং ডিসলাইক, illness from washing, bathing dislike of bathing, burns, বি থেকে বার্নস, জ্বালাকর যে একটা অনুভূতি, সেটা আমরা দেখি সালফার রোগীদের মধ্যে জ্বালা থাকে, এবং সেটা মাথার শীর্ষচূড়া, ভার্টেক্স, তার হাতের তালু এবং পায়ের তালু প্রচন্ড পরিমাণে জ্বালা থাকে, বার্নিং সেন্সেশন থাকে। অথবা বি থেকে
বয়েলস, রিকারেন্ট অফ বয়েলস, যখন দেখবেন যে শরীর পেশেন্টদের ক্ষেত্রে বারবার ছোট ছোট ফোড়া হচ্ছে, সরাদোষ তার মধ্যে আছে, তাই আমরা সালফারকে চিন্তা করতে পারি। আমরা অ্যালফাবেটিক্যালি আমরা কজেশনাল ফ্যাক্টরস নিয়ে কথা বলতেছিলাম। অ্যালফাবেটিক্যালি সি থেকে আমরা চাইল্ড বার্থস, যখন সন্তান প্রসব করার পরে তার জরায়ু বের হয়ে আসে, অথবা অতিরিক্ত বেগ দেওয়ার কারণে হয়তো সন্তান প্রসবকালীন সময়ে সমস্ত রমণী অতিরিক্ত বেগ দেন, প্রেসার দেন সন্তান প্রসবের জন্য, এই ক্ষেত্রে তার ইউটেরাস যদি প্রলাপস হয়ে যায়, প্রলাপস অফ ইউটেরাস, উইকনেস আফটার ডেলিভারি, তাহলে সি থেকে আমরা চাইল্ড বার্থ, ডিফিকাল্ট কনফাইনমেন্ট, প্রলাপস অফ ইউটেরাস, উইকনেস আফটার ডেলিভারি, caution after sexual excess, তাহলে অতিরিক্ত সঙ্গমের ফলে আমরা যখন দেখব যে তার ইউটেরাসটা মনে হয় বেরিয়ে আসতেছে, এই ক্ষেত্রে আমরা সিপিআই-কে চিন্তা করব। ইনডিফারেন্স আফটার সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে তার উদাসীনতা যদি রেখে দেয়, সেক্ষেত্রে আমরা সিপিআই কথা চিন্তা করব। ক্রনিক গ্রিস থাকলে, যেমন ইগনিশিয়া আর ক্রনিক আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ইগনিশিয়া ফলো করে ন্যাট্রামিয়ার ফলো করে সিপিআই-কে, সিপিআই ফলো করে সালফারকে। আমরা 4টা রেমেডির তুলনামূলক আলোচনা ইতিপূর্বে করেছি। আজ সেই ধারাবাহিকতায় আমরা সিপিআই এবং সালফার দুইটা ডিসকাশন করতেছি যে ক্রনিক গ্রিফ যদি থাকে, যেমন ইগনিশিয়া অ্যাপ্লাই হয়েছে, ন্যাট্রামিয়ার অ্যাপ্লাই হয়েছে, বাট সিপিআই অ্যাপ্লাই হয় নাই। অনেক পেশেন্টকে আপনি দেখবেন যে ন্যাট্রাম দিয়েছেন বাট রোগী কিওর হচ্ছে না, ন্যাট্রামিয়ার দেওয়াতে কমপ্লিটলি কিওর করতে পারতেছেন না। এই ক্ষেত্রে ন্যাট্রামিয়ারের ক্রনিক রেমেডি, ফলোড অয়েল যে সমস্ত রেমেডি আছে তার মধ্যে সিপিআই অন্যতম একটি রেমেডি। এই জন্য ক্রনিক গ্রিফ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সিপিআই-কে চিন্তা করতে পারি। ইন্টারকোর্সের পরেই যে সমস্ত রমণীদের সাদাস্রাব দেখা দেয়, যেদিন ইন্টারকোর্স হয়, ফিজিক্যাল রিলেশন হয়, তার পরের দিনে প্রচুর পরিমাণে সাদাস্রাব দেখা দেয়, এই ক্ষেত্রে অবশ্যই আপনারা সিপিআর কথা চিন্তা করবেন। রেপার্টরিতে দেখবেন সম্ভবত 4-5টা রেমেডি আছে, সম্ভবত তার মধ্যে সিপিআর অন্যতম একটি রেমেডি। তাহলে সেক্সুয়াল ইন্টারকোর্সের পর যখন সাদাস্রাব দেখা দিবে, লিউকোরিয়া দেখা দিবে, সেই ক্ষেত্রে আমরা সিপিআর কথা চিন্তা করতে পারি। অথবা শীত সে সহ্য করতে পারে না, এক্সপোজার টু দ্য কোল্ড এয়ার, পজিশন যদি এমন দেখতে পাই সিপিআর রোগীদের ক্ষেত্রে যে কোল্ড এক্সপোজার, এই ক্ষেত্রে আপনি সিপিআর কথা চিন্তা করতে পারেন। কিন্তু ক্লাইমেটিক কন্ডিশনে এসে, অর্থাৎ 45 থেকে 60 বছর বয়স পর্যন্ত, এই সময়ে দেখবেন সিপিআর রোগীদের থেকে শরীর থেকে উত্তাপের উচ্ছ্বাস বয়ে যায়, এত বেশি গরম থাকে যে মনে হয় সে আসলে গরম কাতর না, আসলে সে কিন্তু গরম কাতর নয়, সে শীত কাতর। কিন্তু মাসিক স্রাব যখন বন্ধ হয়ে যায়, মেনোপজ চলে আসে, তার শরীর থেকে উত্তাপের উচ্ছ্বাস বয়ে যায়, সেক্ষেত্রে আমরা ভুল করে গরম কাতর মনে করে গরম কাতর রেমেডি গুলো চিন্তা করি, কিন্তু সিপিআর শীত কাতর। আমরা সি থেকে সালফারের পেশেন্টদের ক্ষেত্রে কোল্ড এয়ার অর ড্রাফটস, কফি, অতিরিক্ত কফি পান করলে, অথবা ক্লোজ রুমে থাকলে, ailments from warm room or closed atmosphere, তাহলে আমরা সেক্ষেত্রে সালফারের কথা আমরা চিন্তা করবো। ঠান্ডা বাতাসে আর সহ্য করতে পারে না, কফি পান করলে দেখবেন এদের কষ্ট বেড়ে যাচ্ছে, ক্লোজ রুমে এরা থাকতে পারে না। যদিও দেখবেন যে ব্যক্তি বিশেষে শীত কাতর সালফারের পেশেন্ট, অধিকাংশ পেশেন্টকে পাবেন গরম কাতর, ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি বিশেষে দেখবেন এরা শীত কাতর হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সালফারের কথা চিন্তা করব। আমরা ডি থেকে আসি, তাহলে এ শেষ করলাম, বির পরে সির পরে ডি। তো ডি থেকে আমরা
ডান্সিং ডিজায়ার, দেখবেন সিপিআর রোগীদের ক্ষেত্রে এরা ডান্স পছন্দ করে, এরা এক্সারসাইজ করা এরা পছন্দ করে। যখন কোনো ফ্যাটি খাবার, ফ্যাটি ফুডস থেকে তাদের বদহজম দেখা দেয়, ডিসপেপসিয়া ফ্রম ফ্যাটি ফুডস, সেক্ষেত্রে আমরা সিপিআর কথা চিন্তা করতে পারি। এবং বাসার মধ্যে দেখবেন গন্ডগোল, সে চুপচাপ থাকে কিন্তু গন্ডগোল করার একটা প্রবণতাও কিন্তু আমরা দেখি, যে কনস্ট্যান্ট কোয়ারেলস অ্যাট হোম, বাসায় ঝগড়াঝাটি হচ্ছে, স্বামী বকাঝকা করতেছে, সে হয়তো মাঝে মধ্যে দিয়ে একটা উত্তর দেয়, তাকে সান্ত্বনা দিতে গেলে সে সান্ত্বনা নিতে পারে না, বিরক্তি ফিল করতে থাকে। তো এই সমস্ত কারণ অসুস্থ হয়ে পড়লে সেক্ষেত্রে আমরা ইংলিশের পরে যেমন ন্যাট্রামিও দেই, ন্যাট্রামিওর পরে কিন্তু সিপিআর খুব চমৎকার কাজ করে থাকে। তাহলে ডান্সিং ডিজায়ার অ্যান্ড অ্যামিলিওরেশন বাই ডান্সিং, দেখবেন ডান্স করলে, এক্সারসাইজ করলে সে ভালো ফিল করে। সাপোজ আপনি কোন একজন রাইটারের বইতে হয়তো এটা পেয়েছেন, সেটা ক্লার্কের অথবা এআলি স্যারের বইতে আমি এই ঘটনা দেখেছি যে একজন পেশেন্ট প্রস্রাব করে ফেলে, স্থির হলেই প্রস্রাব করে ফেলে। তো স্থির হলেই প্রস্রাব করে ফেলে, এগুলো কিন্তু অন্য সময় প্রস্রাব হয় না, যখনই সে দাঁড়াই স্থির থাকে তখন প্রস্রাব হয়ে যায়। এই কারণে সে পায়চারি করে, হাঁটাহাঁটি করে অথবা ড্যান্স দিতে থাকে, ড্যান্স দিলে তারা প্রস্রাব হয় না। দেখবেন এই ক্ষেত্রে সিপিআর খুব চমৎকার কার্যকরী রেমেডি। যখন দেখবেন যে হাঁটাহাঁটি করতেছে অথবা সে ড্যান্স দিচ্ছে, তার ওই সময় প্রস্রাবের বেগ নাই, কিন্তু যখনই সে থামে রেস্টে চলে যায় তখন অসাড়ে প্রস্রাব হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা সিপিআর কথা আমরা চিন্তা করতে পারি। তাহলে ড্যান্সিং অ্যান্ড এক্সারসাইজ অর র্যাপিড ওয়াকিং, দেখবেন যে দ্রুত হাঁটলে সিপিআর রোগী ভালো ফিল করে। এমন অবস্থায় আমরা অবশ্যই সিপিআরকে চিন্তা করব। আমরা ডি থেকে ডেইরি ফুডস, দুগ্ধ জাতীয় যে সমস্ত খাবার আছে, দুধ থেকে প্রস্তুত হয়, রিচ ফুড, ওভার ইটিং, ডেইরি ফুড, তো এইগুলো থেকে অসুস্থ হলে আমরা সালফারকে চিন্তা করব। কারণ সালফারের রোগী দুধ সহ্য করতে পারে না, রিচ ফুড এটা সহ্য করতে পারে না, মশলা জাতীয় খাবার যদিও সে পছন্দ করে, স্পাইসিস ফুড সে ডিজায়ার করে, কিন্তু সে সহ্য করতে পারে না এবং অনিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করতে থাকে, ডিমোচারি লাইফ লিড করতে থাকে। এবং দাঁত ওঠার সময় ডেন্টিশন ইন চিলড্রেন, শিশুদের দাঁত ওঠার সময় দেখবেন এরা অসুস্থ হয়। ailments from dentition in children, এই ক্ষেত্রে অবশ্যই আমরা সালফার সহ আরো অনেক রেমেডি আছে, সেগুলোর কথা আমরা চিন্তা করব। আমরা ই থেকে আসবো, ই থেকে ইমোশন সাপ্রেশন, দেখবেন সিপিয়া, ন্যাট্রামিওর, ইগনেশিয়া। তাহলে ইগনেশিয়া, ন্যাট্রামিওর, সিপিয়া এদের ইমোশনকে সাপ্রেস করে রাখে, এরা বলতে চায় না, ক্লোজড মাউথ, এরা নিজেকে এক্সপ্রেস করতে চায় না, নিজের কষ্টের কথা, দুঃখের কথা, যন্ত্রণার কথা, মনোযাতনার কথা, মনোকষ্টের কথা এগুলো কিন্তু শেয়ার করতে চায় না। এরা তাদের ইমোশন, আবেগকে চাপা রাখে, যেমন রাগ হয়েছে চাপা রাখতেছে, তার কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ক্ষোভ, বিরক্তি দেখা দিচ্ছে, এগুলো সব চেপে রাখতেছে। তাহলে ইমোশনাল সাপ্রেশন এর পরে ailments from emotional suppression যখন দেখবো তখন আমরা একটাবার সিপিআর কথা আমরা চিন্তা করবো। আর সেক্সুয়াল ইন্টারকোর্সের কথা আগেই বলেছি যে এক্সেসিভ, এই থেকে এক্সেসিভ সেক্সুয়াল ইন্টারকোর্স, সেক্সুয়াল ইন্ডালজেন্স, সেক্ষেত্রে আমরা অবশ্যই সিপিআর কথা আমরা চিন্তা করব। আমরা সালফারের রোগীদের ক্ষেত্রে দেখবো ই থেকে এক্সপোজার টু হিট, তাহলে উত্তাপে কাজকর্ম করার ফলে, যেমন যারা আগুনের পাশে কাজকর্ম করে এদের রোগ লক্ষণ বাড়ে বা এরা অসুস্থ হয়। সূর্যের উত্তাপে, প্রখর সূর্যের উত্তাপে সে কাজকর্ম করতেছে, দেখবেন অনেক কৃষকদের শরীর পুড়ে যায়, চেহারা ঝলসে যায়, চেহারা পুড়ে যায় রোদ্রে অতিরিক্ত কাজ করার ফলে। এই ক্ষেত্রেও কিন্তু সালফারকে আমরা চিন্তা করতে পারি। এবং
মেন্টাল পরিশ্রম এরা করতে পারে না, মেন্টাল পরিশ্রম করতে গিয়েই অসুস্থ হয়ে যায়। এক্সেসিভ মেন্টাল ওয়ার্ক, এই থেকে এক্সেসিভ মেন্টাল এক্সারশন, এক্সেসিভ মেন্টাল ওয়ার্ক, ailments from excessive mental exertion, ailments from excessive mental work, এর ফলে দেখা যাচ্ছে তারা অসুস্থ হচ্ছে। এই ক্ষেত্রে অবশ্যই আমরা সালফারকে চিন্তা করব। আমরা এফ এ যাব। আমরা এ থেকে শুরু করেছি, আমরা এফ এসে ফ্যাটিগ, আমরা এফ থেকে ফ্রাস্ট্রেটেড লাভ, দেখবেন হতাশকৃত ভালোবাসা থেকে অসুস্থ হওয়া, ailments from frustrated love, ailments from being frustrated love। তাহলে হতাশকৃত নিরাশকৃত ভালোবাসা থেকে অসুস্থ হয়, ইংরেজিয়া যেমন অসুস্থ হয়, অনুরূপভাবে সিপিয়াও অসুস্থ হয়। সেক্ষেত্রে আমরা সিপিআর কথা আমরা চিন্তা করব। অতিরিক্ত কাজকর্ম করার ফলে অসুস্থ হয়ে যাচ্ছে, যদিও সে কাজ প্রিয়, কাজ করতে চাই, কাজ না করলে সে ভালো থাকে না। দেখবেন আমাদের সমাজের অনেক মানুষকে পাবেন, দেখতে পাবেন যে সে যদি এক সপ্তাহ বসে থাকে তাহলে সে শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু যখন সে কাজকর্ম করে, ফিজিক্যাল এক্সারশন থাকে, পরিশ্রম করে, সে ভালো থাকে। এমন অবস্থায় আমরা সিপিএ কে আমরা চিন্তা করব। আমরা ই থেকে এক্সপোজার টু হিট, এটা বলেছে হ্যাঁ, এফ থেকে ফ্রাস্ট্রেটেড লাভ। আর সালফারের রোগীদের ক্ষেত্রে ailments from fasting, দেখবেন অসুস্থ হয় কি কারণে? অভুক্ত থাকার কারণে। যদি কেউ রমজান মাসে রোজা রাখতে চাই, সালফারের রোগী রোজা রাখতে গিয়ে শ্রান্ত হয়ে যায়। ailments from fasting, তাহলে আবার frustration of ambition, যদিও সালফারের রোগীর অ্যাম্বিশন, ইনক্রিজড অ্যাম্বিশন থাকে, হাই অ্যাম্বিশন থাকে, যার আকাঙ্ক্ষা কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা থাকে, এখন তার অ্যাম্বিশন যদি ফুলফিল না হয়, সে হয়তো লেখাপড়া করেছে, ভালো রেজাল্ট করেছে, এখন ভালো রেজাল্ট করা, লেখাপড়া করা, মেধাবী ছিল, সালফারের রোগী সাধারণত মেধাবী হয়, ইন্টেলেকচুয়াল হয় এবং তারা ব্রিলিয়ান্ট হয়। এই ক্ষেত্রে দেখা গেছে তার অ্যাম্বিশন অনুযায়ী, তার আকাঙ্ক্ষা অনুযায়ী তার ভালো চাকরি হয় নাই। সে মেধাবী ছিল ছাত্র জীবনে, স্টুডেন্ট লাইফে মেধাবী ছিল, বাট তার মেধা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী ভালো চাকরি পায় নাই। এখন এই ক্ষেত্রে তার ফ্রাস্ট্রেশন যদি দেখা দেয়, আমরা এই ক্ষেত্রে অনেকগুলো মেডিসিনের কথাই চিন্তা করতে পারি। এই ক্ষেত্রে সালফার কিন্তু অন্যতম একটি মেডিসিন, সেই ক্ষেত্রে সালফারকে আমরা চিন্তা করতে পারি। আমরা জি থেকে যাব, জি থেকে গ্রিফের কথা আমি আগেই বলেছি যে লং লাস্টিং গ্রিফ থাকলে, সাইলেন্ট গ্রিফ থাকলে, সেক্ষেত্রে আমরা সিভিয়ার কথা চিন্তা করব। অথবা গাইনোকোলজিক্যাল, গাইনিক সংক্রান্ত সমস্যা, গাইনোকোলজিক্যাল কজ, সেটা কি হতে পারে? হতে পারে লিউকেরিয়া, হতে পারে অ্যাবর্শন, হতে পারে তার বন্ধ্যাত্বের সমস্যা, স্টেরিলিটি, আরেকটা নাম কি আছে জানো? ইনফার্টিলিটি। দুইটা নাম আছে, তাই না? আপনাদেরকে অবশ্যই মিউট করে রাখার কারণে আপনারা কথা বলতে পারতেছেন না। তো আমরা যখন দেখব যে গাইনোকোলজিক্যাল কজ আমরা পাবো নারীদের ক্ষেত্রে, যে প্রোলাপসাস অফ ইউটেরাস, যখন ইউটেরাসের বহির্গমন পাটাকে ক্রসিং করে রাখে, ক্লোজ করে রাখে, একটা পায়ের সাথে আরেকটা পা আড়াআড়ি ভাবে দিয়ে রাখে, তা না হলে জরায়ু মনে হয় বের হয়ে যাবে, এই ধরনের অনুভূতি, সেক্ষেত্রে আমরা সিপিআর কথা চিন্তা করব। তো গাইনোকোলজিক্যাল যে কজ, তার মধ্যে লিউকেরিয়া যদি থাকে, যে সেক্সুয়াল ইন্টারকোর্সের পরের দিন প্রচুর পরিমাণে লিউকেরিয়া দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আমরা সিপিআর কথা চিন্তা করব। পঞ্চম থেকে সপ্তম মাসে অ্যাবর্শন হওয়া, এরপর থেকে আর সন্তান না হওয়া, এরপর থেকে আর সে সন্তান জন্ম দিতে পারে না, তার অক্ষমতা, স্টেরিলিটি দেখা দিয়েছে, বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিয়েছে, সিপিআর রোগীরা দেখবেন যে সন্তান সম্ভাবনা কম থেকে, ইনফার্টিলিটি এবং স্টেরিলিটি যদি দেখা দেয়, এমন অবস্থায় সিপিআর খুব চমৎকার কাজ করে। আমি এই ধরনের অনেক পেশেন্ট পেয়েছি, অনেক। আমি একটি হিস্ট্রি বলি। আমার একজন পেশেন্ট, এই হিস্ট্রি আমি আগেও বলেছি, আজকেও যারা নতুন যুক্ত হয়েছেন তাদের এটা
নতুন করে একটু শেয়ার করতে চাই। সিলেটের একজন পেশেন্ট, তো উনি স্কুল শিক্ষিকা, ওনার এক পাশের ওভারি নাই, আরেকটা পাশ সেটা কনজেস্টেড হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে। তো এখন এখানেও সন্তান হওয়ার সম্ভাবনা নাই। অ্যালোপ্যাথিক দীর্ঘদিন চিকিৎসা চলতেছে, সর্বশেষ হতাশ হয়ে নিরাশ হয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা আসলেন। তো অনলাইনে পরামর্শ নিতেন। তো আসাদুল্লাহ ভাইয়ের, ডাক্তার আসাদুল্লাহ মৌলভীবাজার, উনি পরামর্শ নিতেন ফোনে, এবং পরামর্শ নিয়ে আমি যখন ফ্রি থাকতাম ওই সময় তাকে পরামর্শ দিতাম। তো ওষুধ দেওয়ার 8 মাস থেকে 9 মাস পরে এই ভদ্রমহিলা কনসেপ্ট করলেন। তো কনসেপ্ট করার পরে আমি বললাম, আপনার ডেলিভারির আগ পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন, যোগাযোগ রাখবেন। তো এই কমিউনিকেশন না থাকলে এমন একটা হয়তো সময় আসছে প্রেগনেন্সির, যে 5ম বা 7ম মাস, এই সময় আপনার মিসক্যারেজ হওয়া বা অ্যাবর্শন হওয়ার একটা টেন্ডেন্সি রয়ে গেছে। কারণ আমরা নেট্টামিওর অ্যাপ্লাই করেছিলাম, নেট্টামিওর অ্যাপ্লাই করে কনসিভ করছে, কিন্তু 5ম মাস থেকে 7ম মাস পর্যন্ত ঝুঁকিতে থাকে। কারণ সিপিয়া অ্যান্টিসোরিক রেমেডি না দেওয়া পর্যন্ত এবং ডেলিভারির আগ পর্যন্ত এটা কি চিকিৎসাধীন তাকে থাকতে হয়। তো উনি যেহেতু কনসেপ্ট করেছেন, এখন তো পার হয়ে গেলে কি বলে না একটা, আমি ওই শব্দটা বলতে চাচ্ছি না, পার হয়ে গেলে ড্যাশ 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 ড্যাশ, তাই না? তো এখন উনি তো পার হয়ে গেছেন, এখন তো আর ডাক্তারের দরকার নাই। এখন উনি হোমিওপ্যাথি চিকিৎসা বাদ দিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন, যেন সন্তানটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে ভালো আছে কিনা। তো ভিতরের অবস্থা কেমন আছে 2-4 মাস পর পরীক্ষা করবে, তাই না? তো উনি আর যোগাযোগ করেন নাই। তো যোগাযোগ না করার ফলে আমি উইলিংলি 7ম মাসে গিয়ে ওনাকে কল দিয়েছি। তো আমি ম্যাডাম তো যোগাযোগ করেন নাই, আমার কেন যেন মনে হচ্ছে ওনার যদি অ্যাবর্শন হয়ে যায়, যেহেতু 7 মাস হয়ে গেছে। তো আমি যেই দিন কল দিয়েছি তার আগের দিন সন্তান নষ্ট হয়ে গেছে। দেখেন কি দুরূপ, মানে হতভাগ্য মহিলা। তো আমি যেদিন কল দিয়েছি তার আগের দিন সন্তান নষ্ট হয়ে গেছে। তো ফোনটা ওনার মা ধরেছেন। তাই বললাম, ম্যাডাম কোথায়? তো বললেন, ম্যাডাম তো অসুস্থ। কি হয়েছে? উনি বললেন যে আমার মেয়ের তো বাচ্চা নষ্ট হয়ে গেছে। হোয়াট, কি করেন? বাচ্চা নষ্ট হয়ে গেছে? তো ঠিক আছে, ম্যাডামকে দেন। তো ম্যাডামকে দিল, দেওয়ার পরে উনি কান্নাকাটি করতেছেন। আমি বললাম, যত না কষ্ট পাচ্ছেন আপনি, তার থেকে আমার খারাপ লাগতেছে আরো বেশি। আপনি এই যে দিনের পর দিন যখন তখন আপনি ফোন দিতেন, আমি সময় বের করে নিতাম, শত ব্যস্ততার মধ্যেও আমি সময় বের করে নিতাম। তো এখন যেহেতু সন্তান নষ্ট হয়ে গেছে, তো এরপর থেকে আমরা মানুষ হিসাবে কিন্তু অকৃতজ্ঞ। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না। আর সামান্য একটা হোমিও ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে তার গর্ভে সন্তান এসছে, এখানে কৃতজ্ঞতার প্রশ্ন আসে না, তাই না? এনিওয়ে, যাই হোক, আমি বললাম এরপর থেকে আপনি যতবার পরামর্শ নেবেন ততবার আগে 1000 টাকা বিকাশ করবেন, তারপর আপনার পরামর্শ। কারণ এই সমস্ত অকৃতজ্ঞ নেমো খারাপ মানুষকে কখনো এই পরামর্শ দেওয়া ঠিক না। যাই হোক, তো আমি বলেছিলাম যে আপনি কন্টিনিউ করেন। উনি তারপরে আর আমাদের সাথে যোগাযোগ করেন নাই। তো 2-4 মাস পরে আবার ওনার গর্ভে সন্তান আসছে। সন্তান আসার পর এরপরে যখন বাচ্চা ডেলিভারি হলো, উনি বললেন যে ডাক্তার সাহেব, আমার তো মেয়ে সন্তান হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে যেখানে একটা ওভারি কেটে বাদ দেওয়া, আর একটা ওভারি সেখানেও সমস্যা, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে ন্যাট্টামিয়ার অ্যাপ্লাই করেছিলাম, এবং ন্যাট্টামিয়ার অ্যাপ্লাইয়ের পর আমরা এই আলোচনাটা কেন করতেছি, যে যখন আমরা ইনফার্টিলিটির আর স্টেরিলিটির পেশেন্ট দেখবো, বন্ধ্যাত্বের পেশেন্ট পাবো, তখন কেউ যদি ইগনিশিয়ার হয়ে থাকে, তো তাকে ইগনিশিয়ার ক্রনিক রেমেডি হিসেবে ন্যাট্টামিয়ার প্রয়োজন হতে পারে। ডেলিভারির আগ পর্যন্ত তাকে চিকিৎসাধীন থাকতে হয়। এবং ন্যাট্টামিয়ার অ্যাপ্লাই করেছেন, বাট 7ম মাসে, 6ষ্ঠ মাসে, 5ম মাসে যদি মিসক্যারেজ হওয়ার টেন্ডেন্সি থাকে, এই ক্ষেত্রে একমাত্র হোমিওপ্যাথিক ছাড়া, অ্যালোপ্যাথিতে বেড রেস্ট ছাড়া আর কোনো চিকিৎসা নাই। আমি এই ক্ষেত্রে অনেক পেশেন্ট পেয়েছি যে ওনারা বলেন যে বেড রেস্ট ছাড়া আর কোনো চিকিৎসা নাই। এমত অবস্থায় হোমিওপ্যাথিক এসিপিয়া নামক রেমেডি খুব চমৎকার কাজ করে। এবং ওই অ্যাবর্শন এর যে হুমকি, এটা কিন্তু ঠেকিয়ে দিতে পারে সিপিয়া। তো মাঝে মাঝে
প্রেগনেন্সি চলাকালীন সময় অ্যান্টিসোরিক তার মধ্যে সোরার দোষ যেন ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে না পারে, এই জন্য প্রেগনেন্সি চলাকালীন সময়ে সালফার মাঝে মাঝে অ্যাপ্লাই করতে হয়, যেন এই সন্তান পৃথিবীতে দোষমুক্ত হয়ে পৃথিবীতে আসে। তাহলে আমরা সিপিয়ার সাথে সালফারের যে খুব চমৎকার সম্পর্ক, আজকে সিপিয়া এবং সালফার নিয়ে কথা বলতেছিলাম, ঠিক আছে? তাহলে আমরা কোথায় ছিলাম মনে আছে? কোথায় ছিলাম? ছিলাম জি থেকে, জি থেকে গ্রিফ, ailments from grief, long lasting grief, silent grief, gynecological cause, সেটা prolapsus of uterus হতে পারে, সেটা হতে পারে লিউকেরিয়া, হতে পারে অ্যাবর্শন। এই অ্যাবর্শনের হিস্ট্রির কথা বলতে গিয়েই আমি ওই পেশেন্টের এক্সাম্পল তুলে ধরেছি। এনিওয়ে, তাহলে আমরা সিপিআর ক্ষেত্রে এগুলো দেখবো, দেখার পরে আমরা সিপিআর কে চিন্তা করবো। এখন জি থেকে গনোরিয়াল সেপারেশন, জি থেকে গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স, জি থেকে গ্রিফ, তাই না? তো সিপিআর যখন ব্যর্থ হয় তখন সালফার মাঝে মাঝে অ্যাপ্লাই করতে হয় অ্যান্টিসোরিক রেমেডি হিসেবে। এমনকি ক্রনিক ডিজিজ চিকিৎসা করাকালীন সময়ে প্রায় সালফার সরিনাম অ্যাপ্লাই করতে হয়। তা না হলে মূল সমস্যা যেতে চায় না। কেন যেতে চায় না? কারণ রোগের উৎপত্তি হচ্ছে সোরা থেকে, এই জন্য সরিক রেমেডি প্রায়। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। তাহলে গনোরিয়াল সাপ্রেশন, আমি আরেকজন পেশেন্টের হিস্ট্রি বলি। তো সেই হিস্ট্রিটা ছিল এমন, এই ভাইয়ের বাসা ঢাকাতেই, গ্রামের বাড়ি হলো চাঁদপুরে। উনি গনোরিয়া আক্রান্ত। তো গনোরিয়া আক্রান্ত আমি টোটাল হিস্ট্রি নিলাম। আপনার পেশা কি? উনি বললেন আমি কাউন্টারে দায়িত্ব পালন করি, ডিউটি করি। তো এই গনোরিয়া দেখে, আপনি গনোরিয়ায় কিভাবে আক্রান্ত হলেন উনি হিস্ট্রি বললেন। তাই বললাম কতজন মহিলার সাথে আপনার ফিজিক্যাল রিলেশন হয়েছে এইভাবে? উনি বললেন আমি ডাবল সেঞ্চুরি করেছি। আমি হোয়াট, ডাবল সেঞ্চুরি করেছেন? তো মানিক না হয় ওই যে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে মানিক না কি নাম জানো, তো সে মানে এক সেঞ্চুরি করে মিষ্টি খেয়ে উল্লাস করে প্রকাশ করেছেন, আনন্দ করেছেন। আপনি ডাবল সেঞ্চুরি করেছেন। তো যাই হোক, এখন আমি বললাম এই পথ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এখন আমি শত হোমিওপ্যাথিক মেডিসিন দিয়েও কিন্তু তাকে আরোগ্য করতে পারবো না। কেন আরোগ্য করতে পারবো না? তার কারণ হচ্ছে যেই কারণে রোগ সৃষ্টি হচ্ছে সেই কারণ যদি আপনি দূর করতে না পারেন, তাহলে এই পেশেন্টকে কখনোই আপনি কেয়ার করতে পারবেন না। তো আমি ধরেই নিয়েছি উনি হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক অনেক ডক্টরকে দেখিয়েছেন। তো ওই সময় আমার ধলপুরে চেম্বার ছিল, ধলপুরে আমার চেম্বারের সামনে আরেকজনের চেম্বার। তো উনি বিবেকানন্দ নাম, উনিও বেশ মেধাবী এবং হোমিওপ্যাথিতে বোর্ড স্টাম করা। তো ওনার একটু গৌরব বেশি, মেধা আছে। তো আমি ওনার চেম্বারের সামনে চেম্বার নিয়ে এসেছি। তো যাই হোক, ওনার যত পেশেন্ট যেগুলো আরোগ্য হয় না আমার কাছে আসেন। তার সাথে আমি ধরে নিয়েছি ফোজা, মেডোনিয়াম সহ অনেক মেডিসিন তার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে, বাট অ্যান্টিসোরিক ওষুধ হয়তোবা উনি অ্যাপ্লাই করেন নাই, বা রোগীও সেই ধরনের সময় ওনাকে দেন নাই। যাই হোক, আমার কাছে আসার পরে আমি অ্যান্টিসোরিক ওষুধ শুরু করলাম। কেন শুরু করলাম? কারণ চিকিৎসা ক্ষেত্রে এই যে অবজারভেশন পাওয়ারটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এক একজন চিকিৎসক এক একভাবে অবজারভেশন করেন, এক এক সাইড থেকে অবজারভেশন করেন। তো ওই জায়গা থেকে আমি অ্যান্টিসোরিক ওষুধ প্রথমেই অ্যাপ্লাই করেছি। তো লক্ষণও ছিল সেই ক্ষেত্রে। তো গনোরিয়াল সাপ্রেশন, এটা অ্যালোপ্যাথি চিকিৎসা নেওয়া এবং হোমিওপ্যাথিক চিকিৎসা বিভিন্ন ডক্টরের কাছে নিয়েও ভালো হতে পারতেছিলেন না। তো সেই ক্ষেত্রে আমি সালফার শুরু করলাম। এরপরে তাকে মেডোনিয়াম এবং ফোজা এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে হয়েছে। এরপরে হঠাৎ করে উনি কি করলেন, ওনার হার্টের সমস্যা, তো ব্লক ধরা পড়েছে। এখন পরবর্তীতে ওপেন হার্ট সার্জারি করেছেন, তাই না? তাহলে এই যে চাপা দেওয়া চিকিৎসা, অবদমনকৃত চিকিৎসার ফলে এই ধরনের কমপ্লিকেশন তৈরি হয়। এরপরে উনি আলহামদুলিল্লাহ আমাদের কাছে এসে এখন ভালো আছেন। এরপরে উনি বিয়ে শাদী করছেন। বলেছে আপনি যদি এই পথ থেকে বিরত থাকতে না পারেন, এই পথ থেকে ফিরে আসতে না পারেন, আপনার রোগ মৃত্যুর আগ পর্যন্ত ভালো হবে না। এনিওয়ে, তারপর এখন উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা কোথায় ছিলাম?
জি থেকে আলোচনা করতেছিলাম, গনোরিয়াল সাপ্রেশন, গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স। বিশেষ করে দুগ্ধ জাতীয় খাবার খাইলেই তার পেটে সমস্যা হয়, মিষ্টি খাইলে তার পেটে সমস্যা হয়, দুধে তৈরি যত খাবার আছে এগুলো খাইলে তার অ্যাসিডিটি দেখা দেয়, তার পাতলা পায়খানা হয়, বুক জ্বালাপোড়া করতে থাকে। এই ক্ষেত্রে আমরা সালফারকে চিন্তা করব। গ্যাস হলেই, অ্যাসিডিটি হলেই আমরা লাইকো, কার্বোভেজ, নাক্স নয়, আমরা সালফারকেও চিন্তা করতে পারি। এখন আসে এইজ থেকে হরমোনাল চেঞ্জেস। তো বয়সন্ধিকালীন সময়ে যে সমস্ত মেয়েদের বয়স 12 বছর 14 বছর, এই সময় এই পিউবার্টি পিরিয়ডে কি হয়, বয়সন্ধিকালীন সময়ে তার হরমোনাল চেঞ্জ হয়, হরমোন কি হয়, পরিবর্তন হয়। এই সময়ে তার কোনো রোগ লক্ষণ দেখা দিলে আমরা সিভিয়ার কথা চিন্তা করতে পারি, অথবা প্রেগনেন্সি চলাকালীন সময়ে, অথবা ক্লাইমেটিক কন্ডিশনে এসে অর্থাৎ মেনোপজ দেখা দিলে, তার ঋতুস্রাব বন্ধ হয়ে গেলে, এই সময় কিন্তু হরমোনাল চেঞ্জ দেখা দেয়। এমন অবস্থায় আমরা সিপিআইকে চিন্তা করব। এইজ থেকে হিট অফ সান, সূর্যের যে উত্তাপ, এইজ থেকে হাঙ্গার লং কন্টিনিউড, দীর্ঘক্ষণ সে ক্ষুধার্ত আছে, এই ক্ষেত্রে অসুস্থ হতে পারে। অথবা সূর্যের উত্তাপে আগুনের পাশে তাকে কাজ করতে হয়, এর ফলে সে অসুস্থ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সালফারকে চিন্তা করতে পারি। আমরা যেতে আসবো, আই ইনজুরি হতে পারে। তো এটা ইনজুরি ক্ষেত্রে আমরা অনেক মেডিসিনের কথাই চিন্তা করি। আমরা যে থেকে সে জেলাসি, ইন রিলেশনশিপ, দেখবেন সিপিআর রোগীদের ক্ষেত্রে এরা কিন্তু ঈর্ষাপরায়ণ হয়। এরা কি হয়? ঈর্ষাপরায়ণ হয়। যে থেকে জার্নি, তো জার্নি করলে যদিও সে পরিশ্রম করতে ভালোবাসে, এক্সারসাইজ করতে, ডান্স করতে ভালোবাসে, বাট জার্নি করলে, বিশেষ করে সমুদ্রে সে ভ্রমণে গেছে, সিতে গেছে, সি বিচে গেছে, এখন সমুদ্রে ভ্রমণে গেলে সিপিআর রোগী অসুস্থ হয়, সফরে গেলে সে অসুস্থ হয়, তার সিকনেস বেড়ে যায়, অসুস্থতা বেড়ে যায়, সি সিকনেস। অথবা নজিয়া অফ ট্রাভেল, ভ্রমণ কালীন সময়ে তার বমি ভাব, বমি দেখা দেয়, সেক্ষেত্রে আমরা সিপিআর কথা আমরা চিন্তা করতে পারি। আমরা যে থেকে জয়েন্ট পেইন, তো জয়েন্ট পেইন সাপ্রেশন যদি অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে, লোকাল কোনো ট্রিটমেন্ট নিয়ে, এক্সটার্নালি ইন্টারনালি এই জয়েন্ট পেইনের জন্য, রিমেটিক পেইনের জন্য, রিমেটিক পেইন সাপ্রেসড বাই লোকাল ট্রিটমেন্ট, সেই ক্ষেত্রে সালফার হতে পারে। কারণ অ্যালোপ্যাথিক যে সমস্ত মেডিসিন আছে, এই মেডিসিনগুলোর অপব্যবহার জনিত কারণে নাক্সকে চিন্তা করি, এই মেডিসিনগুলোর অপব্যবহারের কারণে আমরা সালফারকে চিন্তা করি, এই মেডিসিনগুলোর অপব্যবহারের কারণে আমরা কার্বোভেজকে চিন্তা করি, এই মেডিসিনগুলোর অপব্যবহারের কারণে আমরা ল্যাকেসিসকেও চিন্তা করি। দেখবেন রেপার্টরিতে যে অ্যাবিউজ অফ অ্যালোপ্যাথিক মেডিসিন অথবা অ্যান্টিবায়োটিক্স, অ্যাবিউজ অফ অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিকের কুফল অথবা অতিরিক্ত অ্যালোপ্যাথিক ওষুধের কুফলে অ্যান্টিবায়োটিকের কারণে দুর্বল হয়ে গেলে দেখবেন একটা মাত্র মেডিসিন পাবেন, একটা মাত্র রেমেডি আছে, সেটা হলো কার্বোভেজ। যখন আমরা দেখবো তার জয়েন্ট পেইন হচ্ছে, রিমেটিক পেইন সাফার করতেছে, কিন্তু মলম দিয়ে হোক অথবা মুভ, এই যে মুভ দেয়, অথবা ব্যথানাশক যে সমস্ত লিনিমেন্ট আছে, আপনার অয়েনমেন্ট জাতীয় কিছু আছে, এগুলো এক্সটার্নালি অ্যাপ্লাইয়ের ফলে, লোকাল ট্রিটমেন্টের ফলে দেখা গেছে এটা সাপ্রেসড হয়েছে। এরপরে তার অ্যাজমাটিক প্রবলেম দেখা দিয়েছে, অথবা তার কিডনি সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে, অথবা তার অ্যানজাইনা পেক্টোরিস দেখা দিয়েছে। এই ক্ষেত্রে অবশ্যই আমরা সালফারকে চিন্তা করতে পারি। আমরা তো আজকে এলিমেন্টস নিয়ে কথা বলতে গিয়ে আলোচনা আসলে সময় প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে, তাই না? এরপরে তো আরো অনেক বিষয় রয়ে গেছে, বিশেষ করে আপনার তার কনস্টিটিউশন, তার মেন্টাল অ্যান্ড ইমোশনাল যে সিমটম গুলো আছে, তারপরে তার ক্যারেক্টারিস্টিক সিমটম, তার রিলেশনশিপ, মডালিটিস, পিকুলিয়ার সিমটম, রেয়ার সিমটম, ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেল যেগুলো আছে, এগুলো তার অনেক, এবং কেস স্টাডি, তাই না? বেশি আলোচনা করলে তো আপনি নিতেও পারবেন। এনিওয়ে, আমরা আজকে শুধু পজিশনাল ফ্যাক্টরস
নিয়ে কথা বলেই আলোচনা শেষের দিকে নিয়ে চলে আসবো। দুটা ক্লাস নেবেন স্যার। আচ্ছা, আলোচনা শুরু করলে তো আমি শেষ করতে পারি না, আমি আলোচনা শুরু করলে শেষ করতে পারি না, এটা একটা সমস্যা। ঠিক আছে, মানে এগুলো না বললেও অবশ্য এগুলো সব যে কথাগুলো বলতেছি, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট। একটাও আমি কখনো বানিয়ে নিজের মস্তিষ্ক প্রসূত চিন্তা দর্শন দিয়ে এগুলো কথা বলি না। এগুলো সব ম্যাথমেটিক্যাল পাবেন, রেকর্ডের জন্য পাবেন এগুলো সব। এনিওয়ে, আমরা আলোচনা করতেছিলাম পজিশনাল ফ্যাক্টরস নিয়ে। কোথায় ছিলাম? অ্যালফাবেটিক্যালি জে থেকে। আমরা কে থেকে আসি, কে। তো কে থেকে কিচেন রুমে, কিচেন ওয়ার্ক, রান্না বান্না, যারা হাউস ওয়াইফ তাদেরকে রান্না বান্না করতে হয়, এবং ডোমেস্টিক যে ওয়ার্ক থাকে, পরিবারের যে কাজ থাকে, সেই ক্ষেত্রে সে ক্লান্ত শ্রান্ত যদি হয়ে যায়, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সিপিআর কথা আমরা চিন্তা করতে পারি। অথবা সেক্সুয়াল এক্সাইটমেন্ট। আমি আরেকজন রোগীর হিস্ট্রি বলি। ভালো করার সম্ভবত না, যাই হোক। তো এরপরে স্কিন ডিজিজ থেকেও সে নিষ্কৃতি পাইলো, এবং তার অর্গাজম হওয়ার পরে আর অচেতন হয়ে যায় না, সেন্সলেস হয়ে যায় না। একটা আমি আমার প্র্যাকটিস লাইফে একটাই মাত্র এই ধরনের অদ্ভুত, মানে এটা পিকুলিয়ার পেশেন্ট, যেটা ঠিক আছে, পিকুলিয়ার সিমটম এবং পিকুলিয়ার পেশেন্ট, এক্ষেত্রে কমপ্লিট উনি কিওর হয়েছেন। এনিওয়ে, তাহলে আমরা কে থেকে দেখি। অ্যালোপ্যাথিক যে সমস্ত মেডিসিন আছে, বিশেষ করে অ্যালকালি জাতীয়, ঠিক আছে, ক্যালি সাপ্রেশন, ড্রাগিং উইথ স্ট্রং অ্যালোপ্যাথিক সল্ট, স্পেশালি অ্যালকালিস জাতীয় যে সমস্ত মেডিসিন আছে, এইগুলো অতিরিক্ত ব্যবহারের ফলে অসুস্থ হলে, তাহলে আমরা সেই ক্ষেত্রে সালফারকে আমরা চিন্তা করতে পারি। এল থেকে ল্যাকটেশন মিনস দুগ্ধ পান করানো, আর কি স্তন্য পান করানো। তো ল্যাকটেশন প্রলংড, কারণ সিপিআর রোগীদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে তার 4জন 5জন 10জন সন্তান হয়েছে, তো স্তন্যপান করাতে হয়, অতিরিক্ত সন্তান জন্মদান করা, এরপরে দুর্বলতা, শারীরিক দুর্বলতা দেখা দেওয়া, এবং যারা দুর্বলতার কারণে দেখা যাচ্ছে প্রোলাপসাস অফ ইউটেরাস, তার ইউটেরাসটা বের হয়ে আসার একটা প্রবণতা, সেই ক্ষেত্রে আমরা সিপিআর কথা আমরা চিন্তা করতে পারি। তাহলে অতিরিক্ত রক্ত, বিশেষ করে লস অফ ফ্লুইড, সেটা ব্লাড ফ্লুইড হতে পারে, সিমেন হতে পারে, মিল্ক হতে পারে। ল্যাকটেশন প্রলং, দীর্ঘদিন পর্যন্ত তাকে এই যে স্তন্য পান করাতে হয় একাধিক সন্তানকে, সেই ক্ষেত্রে দুর্বলতা দেখা দিলে, এবং এখন আর কিচ্ছু ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, সংসার ভালো লাগে না, পরিজনের যারা পরিবারের সদস্য আছে এদেরকে ভালো লাগে না, অ্যাভারশন টু ফ্যামিলি মেম্বার্স, অ্যাভারশন টু হাজব্যান্ড, অ্যাভারশন টু চিলড্রেন, সন্তানদের প্রতি বিরক্তি, বিতৃষ্ণা, যখন আমরা এই ধরনের পেশেন্ট পাবো, তখন অবশ্যই একটা বার আমরা সিপিআইকে চিন্তা করবো। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে সালফারের পেশেন্ট, লস অফ স্লিপ, ঘুম হয় নাই, অথবা দীর্ঘক্ষণ অ্যাগ্রাভেশন ফ্রম লং স্ট্যান্ডিং অন ফিট, পায়ের উপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখবেন যে সে বসে থাকলে সে সামনের দিকে ঝুঁকে বসে, দাঁড়িয়ে থাকলেও সামনের দিকে ঝুঁকে দাঁড়ায়, সে সোজা হয়ে স্ট্যান্ডিং পজিশনে থাকতে পারে না, হাঁটতে গিয়ে কেমন কুচো করে হাঁটে, স্ট্রিট শোল্ডার পজিশনে সে হাঁটে, ওয়াকিং করে, সেক্ষেত্রে অবশ্যই আমরা সালফারকে চিন্তা করব। এখন এম থেকে ম্যারেজ আনহ্যাপিনেস, দেখবেন সিপিআর রোগী, দেখবেন মেন্সের সমস্যা 12 মাস লেগেই থাকে, তার ইরেগুলার মেন্স দেখা দিচ্ছে, অথবা পেইনফুল ইন্টারকোর্স দেখা দিচ্ছে, তো এবং অ্যাভারশন টু সেক্সুয়াল ইন্টারকোর্স, তার বৈবাহিক জীবনটা, কনজুগাল লাইফটা, তার ম্যারেজ লাইফটা, এটা কিন্তু আনহ্যাপি থাকে, অসুখী থাকে। কেন? তার সন্তান গর্ভে থাকে না, মিসক্যারেজ হয়, অথবা কি হয়, অ্যাবর্শন হয়ে যায়। তাহলে
ইরেগুলার মেন্স অথবা অতিরিক্ত মেন্স, প্রফিউজ মেন্স, পেইনফুল ইন্টারকোর্স অথবা মেন্স সাপ্রেসড হওয়া, মানে এক কথায় তার গাইনোকোলজিক্যাল প্রবলেম যেন লেগেই থাকে, ম্যারেজ লাইফটা আনহ্যাপি থাকে। যারা দেখবেন সিপিআর রোগীর সাথে সংসার করতেছেন, এদের স্বামী এক রুমে থাকে, সে আর এক রুমে থাকে। কেন থাকে? তার স্বামীর কাছে থাকতে ভালো লাগে না, বিরক্তি, স্বামী সন্তান সংসার এগুলো কিছুই তার কাছে ভালো লাগে না, একাকী থাকতে চাই, অ্যাভারশন টু কোম্পানি, অ্যালোন অফ বিং অ্যামিলিওরেশন। যখন সে একা থাকে দেখবেন সে ভালো ফিল করতেছে। একটা মাত্র সুপারগ্রেড মেডিসিন পাবেন, আরো ফার্স্ট গ্রেড অনেক মেডিসিন পাবেন রেপার্টরিতে, কিন্তু যখন সে একা থাকে দেখবেন সে ভালো ফিল করতেছে, আমাকে একা থাকতে দাও, লেট মি অ্যালোন। এবং সে নিজেও বুঝে আমার স্বামীর সাথে, আমার সন্তানের সাথে, আমার পরিবারের সদস্যদের সাথে এমন আচরণ করা ঠিক হচ্ছে না, ঠিক আছে? সে নিজেও বুঝে, এবং বুঝে সে কান্নাকাটি করে, চোখের পানি ফেলে, আচ্ছা আমি আমার স্বামীর সাথে এমন করতেছি কেন? কিন্তু তার দেহ নিতে পারে না, তার শরীর নিতে পারে না, শরীরে কোলায় না, ঠিক আছে? এমন অবস্থা আমরা অবশ্যই সিপিআকে চিন্তা করতে পারি। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা এখন আসি এম থেকে মেন্টাল এক্সারশন, মেন্টাল ওয়ার্ক, ওভারওয়ার্ক, ওভার স্টাডি। দেখবেন মেডিসিনাল অ্যাবিউজের কথা বলেছি। এম থেকে মেন্টাল এক্সারশন সালফারে আপনি পাবেন মানসিক পরিশ্রম করলে অসুস্থ হয়ে যাচ্ছে, ওভারওয়ার্ক করলে, স্টাডি অতিরিক্ত অধ্যয়ন করলে অসুস্থ হয়ে পড়তেছে। মেডিসিনাল অ্যাবিউজ যদি থাকে, মার্কারির অপব্যবহার যদি থাকে, কুইনাইনের অপব্যবহার যদি থাকে, অ্যালোপ্যাথিক ড্রাগসের অপব্যবহার যদি থাকে, সেক্ষেত্রে আমরা সালফারকে চিন্তা করতে পারি। আমরা এম থেকে আবার এন এ আনবো। এন থেকে নেগলেক্ট অফ সেলফ, নাইট ওয়াচিং, নার্সিং ইনফ্যান্টস টু লং। দেখবেন যে সমস্ত নারীরা তাদের সন্তানদেরকে প্রতিপালন করতে গিয়ে তো রাত জেগে তো তার সন্তানকে এইভাবে করতেছে, যৌতুকপাত করাচ্ছে, সন্তান ঘুমাতে চায় না, এরপরে সে রাত জাগার ফলে অসুস্থ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা সিপিআর কথা চিন্তা করতে পারি। অথবা নার্কোটিক অ্যাবিউজ যদি থাকে, দেখবেন নার্কোটিক অ্যাবিউজে যে সমস্ত পেশেন্ট মদ, তাড়ি, গাঁজা, ফেন্সিডিল, নেশাকর যত কিছু আছে এইগুলো খাওয়ার ফলে অসুস্থ হয়ে যায়, এক্ষেত্রে সালফার, ওপিয়াম সহ মাদক দ্রব্যের অপব্যবহার, নার্কোটিক্স অ্যাবিউজ যদি থাকে, নাইট ওয়াচিং থাকে, এক্ষেত্রে সালফার খুব চমৎকার কার্যকরী রেমেডি। ailments from night watching, ailments from taking narcotics abuse। তাহলে মাদক দ্রব্যের অপব্যবহার জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে আমরা ওপিয়াম সহ সালফার, আর্সেনিক, এরপরে মরফিন, আমারও কিছু কিছু মেডিসিন আছে, এগুলো বলে যাচ্ছে রেপার্টরিতে, এগুলো অনেক রেমেডি দেওয়া আছে। এইগুলোর কারণে অসুস্থ হয়ে গেলে অবশ্যই আমরা সালফারকে চিন্তা করতে পারি। এখন আসি ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। অনেক কথা, এত কথা কখন শেষ করব? আমি আপনাদেরকে একটু আনমিউট করি যেন কথা বলতে পারেন। আনমিউট করি, ওই জি, মাইক্রোফোন টান। জি, আপনারা কি নিতে পারতেছেন না আলোচনা শেষ করে দিব? জি, আমরা শুধু সোর্স এবং আলোচনা করেন। পজিশনাল ফ্যাক্টরস এটা বলতে গিয়েই তো সময় শেষ, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টার বেশি আমরা যখন ইউনিভার্সিটি ক্লাস করছি সর্বোচ্চ 45 মিনিট ক্লাস চলতো। 45 মিনিটের উপরে কনসেন্ট্রেশন রাখা এটা কিন্তু অনেক কঠিন। আবার মনে থাকতে চায় না গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনাটা আসলে প্র্যাকটিক্যাল, একেবারে প্র্যাকটিক্যাল ডিসকাশন, ঠিক আছে? যাক, আমরা শুধু তাহলে আজকে পজিশনাল ফ্যাক্টরসটা আলোচনা করে শেষ করে দেই এবং কিছু কিছু অ্যালফাবেট আমরা একটু করি, পজ করি। আমরা দুইটা পাঠ করলে ভালো হয়, কিন্তু আমরা জি জি জি
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার এই যে কজেশন গুলাকে ওই যে এলিমেন্টস ফ্রম থেকে ওই যেগুলা সেইগুলাই তো নাকি স্যার? জি 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 এলিমেন্টস ফ্রম, জি জি পজিশনাল ফ্যাক্টর হচ্ছে এলিমেন্টস ফ্রম। তো আমরা অ্যালফাবেটিক্যালি এক একজন এক একভাবে এটা তৈরি করে নিতে পারি। যেমন আর থেকে রিপিটেড অ্যাবর্শন, আর থেকে রিপিটেড ক্যারেক্টার শব্দ কি জানো? মিসক্যারেজ। তো রিপিটেড মিসক্যারেজ, রিপিটেড অ্যাবর্শন, তো সেক্ষেত্রে আমরা সিপিএ কি চিন্তা করতে পারি। আর থেকে রিমেটিক সাপ্রেশন, তো সেই ক্ষেত্রে সালফার সহ আরো অনেক মেডিসিন আছে। এরপরে এস থেকে সেক্সুয়াল এক্সেস, এটা তো আমরা আগেই বলেছি। সাপ্রেশন, মেল সাপ্রেশনের ফলে অথবা কোনো ডিসচার্জ সাপ্রেশনের ফলে অসুস্থ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সিপিআই কে চিন্তা করতে পারি। ঠিক আছে। তা ইউটেরাইন ট্রাবলস, ইউটেরাইন প্রোল্যাপস, ইউটেরাসের প্রোল্যাপসের ক্ষেত্রে আমরা ফাইব্রয়েডসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা সিপিআর কথা চিন্তা করতে পারি। আর আনহেলদি, আনহাইজিন লাইফস্টাইল, যেমন সালফারের রোগীদের ক্ষেত্রে আমরা আনহাইজেনিক লাইফস্টাইল, বিশেষ করে তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, সালফারটা থাকতে পারে না, সে নোংরা থাকে। তো আনহাইজেনিক লাইফস্টাইলের ফলে অসুস্থ হলে সেক্ষেত্রে আমরা সালফারের কথা চিন্তা করতে পারি। ঠিক আছে। তো ঠিক আছে, আমরা আজকে এলিমেন্টস আমরা আজকে শেষ করলাম। এরপরে আমরা মেন্টাল, ইমোশনাল এবং কনস্টিটিউশন। তো কনস্টিটিউশন আমরা প্রত্যেকেই জানি, সালফার এবং সিপিআর। দেখবেন পুরুষ আকৃতির গড়নের, কিসের মতো? পুরুষের মতো। তো একজন নারী সুলভ তার চেহারা থাকবে, নারী সুলভ দেহের যে গঠনাকৃতি নারী সুলভ থাকবে, তা না হয়ে তার মুখ একরকম, তাই না? এটা মনে হয় মানে বিশেষ করে যারা হিজড়া, এই হিজড়াদের মতো তো অনেক লম্বা হয় এবং তাদের অনুন্নত বক্ষ থাকে, অনুন্নত বাটক থাকে। ঠিক আছে। হাঁটলে কি নাম এটার, কি কর্মকার? যাও ঘুরে জি, আলোচনা শেষের দিকে, তো এই জন্য আমি শূন্যতায় ভুগতে থাকে, দুর্বল হয়, এদের কমপ্লেকশন, চেহারা আপনার মলিন থেকে, বিশেষ করে পুরুষ আকৃতির গঠনের হয়, সেক্ষেত্রে আমরা সিপিআর কথা আমরা চিন্তা করবো। আর ইন্টেলেকচুয়াল, ফিলোসফিক্যাল, ইন্টেলেকচুয়াল এবং এদের ক্ষেত্রে দেখবেন যে এরা খুব মেধাবী হয়, বুদ্ধিদীপ্ত হয় এবং দর্শন করতেছে, কিন্তু সেই দর্শনটা ফলস ফিলোসফার হয়, সেক্ষেত্রে আমরা সালফারের কথা চিন্তা করবো। তো বিলিয়াস টেম্পারামেন্টের পেশেন্ট পাবেন সিপিআতে। ঠিক আছে। এরা শীতার্থ হয়, চিলি পেশেন্ট। ঠিক আছে। তো যাই হোক, আজকে আমরা আলোচনা শেষ করে দিই, অলরেডি 1 ঘন্টা বেশি হয়ে গেছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি, এবং কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। জি, এখন আপনারা কথা বলার জন্য যে কেউ হাত তুলতে পারেন, যত কোশ্চেন আছে মনে কোশ্চেন করতে পারেন। জি, হ্যাঁ, ওনাকে আমরা ল্যাকেসিস দিয়েছিলাম, ল্যাকেসিস। ওনাকে আমরা মেডিসিন বলি নাই, যেহেতু অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন। তো ওনার কথার প্রাসঙ্গিকতা দেখেন, প্রসঙ্গ কিন্তু চেঞ্জ করতেছিলেন। হ্যাঁ, চেঞ্জ করছিলেন। তো ওয়ান সাবজেক্ট টু অ্যানাদার কুইকলি চেঞ্জ করতে থাকে, ঠিক আছে, র্যাপিড চেঞ্জ করতে থাকে। সেটা আমরা ল্যাকেসিসে দেখি। তার সন্দেহ প্রবণতা, তার বাচালতা, হ্যাঁ, তো এগুলো ল্যাকেসিসকে ইন্ডিকেট করে। অনেকেই ট্যারেন্টুলা সহ অনেক মেডিসিন দিয়েছেন, ল্যাকেসিসও দিয়েছেন, কিন্তু ল্যাকেসিসের উপরে স্টেবল থাকতে পারেন নাই। এই রোগী ল্যাকেসিস ভালো হবে। ল্যাকেসিসের রোগীর সাথে সংসার করা, তার বক্তব্য কি, যে আমি ফিজিক্যাল রিলেশন করতে চাইলে সে যদি রাজি না হয়,
তাহলে আমার সন্দেহ হয় তার মনে হয় অন্য কোনো পুরুষের সাথে ফিজিক্যাল রিলেশন আছে। তো এইটা কেউ সন্দেহ করলে তার সংসার টিকবে? তো লেখাচিত্র পুরুষ অথবা নারী কেউ যদি সংসারে থাকে, ওই সংসারে অশান্তির শেষ নাই। আমাদের মোতাহার স্যার যুক্ত হয়েছেন রাজশাহী থেকে, রাজশাহী কলেজের টিচার প্রভাষক মোতাহার স্যার। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনাদেরকে নিয়ে আমরা শীতকালে একটা সেমিনার করতে চাই। যেমন আমরা গত 2 বছর আগে সেমিনার করছি, এরপরে তার করার সুযোগ হয় নাই। শীতকালে একটা সেমিনার করব ঢাকাতে, কি আপনারা রাজি আছেন? শীতকালে সারাদিন ব্যাপী আমরা একটা সেমিনার করব ঢাকাতে। স্যার রাজশাহীতে করেন, রাজশাহী দাওয়াত রইল, রাজশাহী পরিচ্ছন্ন নগরী, সুন্দর নগরী, রাজশাহীতে করেন। ইনশাআল্লাহ রাজশাহীতে করব। তো রাজশাহীতে শীতকালে তো বেশ প্রচন্ড শীত পড়ে, তো যখন একটু শীত কম থাকবে ওই সময় আমরা স্যান্ডেল একটা প্রোগ্রাম করবো আর কি। স্যান্ডেল একটা প্রোগ্রাম করব রাজশাহীতে। আমার ইচ্ছা আছে, আপনি যদি মোটামুটি উদ্যোগ নেন, রাজশাহীতে আমরা নতুন করে আবার সেট আপ দিব কমিটি। তো আমরা সেমিনার করতে পারলে, তো আমার যে টপিকগুলো থাকবে, আমি পেশেন্ট অবজারভেশন অফ দ্য পেশেন্ট, রোগী পর্যবেক্ষণের উপরে একটা ক্লাস দেব আর কি। কারণ অনেকে রেপার্টরি জানে না। এবং আমাদের আশরাফ স্যার আছেন, রাতুল মাহমুদ সজল স্যার আছেন, এবং আরো অনেকে আছেন রাজশাহী। তো ওদেরকে ইনভাইট করবো আর কি। স্যার বইয়ের মোড়ক উন্মোচন করেন স্যার, মানুষের মাঝে 1000 বছর বাইচে থাকতে পারবেন স্যার। সেটা আপনি অনেকদিন ধরেই পরামর্শ দিচ্ছেন, আমার অনেকগুলো বই লেখা আছে, বাট আমি ওটা এখনো প্রেসে দিতে পারতেছি না, কিছু প্রতিবন্ধকতা আছে। আমি আসলে একটা ওই বিজনেস শুরু করতে গিয়ে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি, যার ফলে ওই ঋণটা এখনো শোধ করতে হচ্ছে আর কি। তো দেখা যাক, ঋণটা শোধ হয়ে গেলে আমি শুরু করবো ইনশাল্লাহ। স্যার আমার ওই পেশেন্টটা ও সিদ্ধান্ত নিতে পারেনি স্যার ওষুধ খাবে কি না। কেন? তো কালকের পেশেন্ট দেখার পরে যখন আমি 9:30টার সময় ওনাকে ফোন দিলাম যে স্যার আপনার তো কালকে কোরিয়ারে মেডিসিন জমা করব, তো আপনার অ্যাড্রেসটা পাঠান আর মেডিসিনের পয়সাটা। তা তখন বলছে আচ্ছা দেখছি বলে ফোনটা কেটে দিল। দিয়ে আবার 5 মিনিট পরে ফোন দিয়েছে, বলছে আমি তো আগে হোমিওপ্যাথি ওষুধ খেতাম, তো সেই ডাক্তারের কাছে ফোন দিয়েছিলাম, সেই ডাক্তারবাবু বললেন যে আমি যে আপনাকে 7-8টা যে মেডিসিন দিয়েছি সেই মেডিসিন তো এখন শেষ হয়নি, তো ওই মেডিসিন গুলো শেষ করে তারপর তুমি যদি অন্য জায়গায় চিকিৎসা নিতে চাও নাও। তা বলছেন যে তাহলে তো আমার তো আরো মেডিসিন রয়েছে সেগুলো খাচ্ছি, তা সেগুলো শেষ করে তারপর আপনাদের মেডিসিন নেব। শুনুন, বলেন আমার কালকে ফোন দিছিলেন, উনি তো একের পর এক ফোন দিয়ে বেশ ভালোই ডিস্টার্ব করে। তো আমি কালকে ব্যস্ত ছিলাম, তো যেহেতু আপনার সাথে ওখানে যোগাযোগ হচ্ছে, পরে আমি আর কথা বলতে পারি নাই। তো উনি প্রতিদিনই 3-4 করে ফোন দেয়, তো একটা রুগীকেই প্রতিদিন 3-4 ফোন দেয়। এবার শত রুগী, হাজার রুগী সারা দেশ থেকে ফোন দিলে আমার তো এমন কোনো দিন নাই যে অন্তত 50টা-100টা ফোন রিসিভ করতে হয় না। ঠিক আছে, আমি স্যার ওনার সঙ্গে উনি যতবার কথা বলতে চায় আমি কিন্তু ততবার কথা